ডার্ক ডিজায়ার, লেখনীতে মুক্ত রহমান, পর্ব সংখ্যা 6। আমার গল্প শুনতে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আহি ধীরে ধীরে ঘুম থেকে জেগে ওঠে। চোখের পাতাগুলো যেন এখনো ভারী, আর মাথার দুই পাশে হাত রেখে টের পায় এক অদ্ভুত ভারী অনুভূতি। মাথার মধ্যে হালকা ঝিমঝিম ভাব, যেন ঘুম আর জাগরণের মাঝখানে এক অচেনা স্থানে আটকে আছে। বাহিরের পরিবেশ একেবারে শান্ত। বসন্তের আগাম বার্তা নিয়ে হালকা বাতাস জানালার পর্দা তুলিয়ে দিচ্ছে। থাই গ্লাসের জানালা গলিয়ে সোনালি রোদ ঘরের মেঝেতে পড়ে প্রতিফলিত হচ্ছে। ফ্লোরের চকচকে পৃষ্ঠে আলোর খেলা চলে, যেন কোথাও একটা কোয়েল পাখি ডেকে উঠছে, যেন প্রকৃতি আহির জন্য নতুন দিনের আহ্বান জানাচ্ছে। আহি কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে শুয়ে থাকে। শ্বাসের সঙ্গে বাতাসের মৃদু সুবাস বুকের গভীরে টেনে নেয়। তবুও অস্থিরতা যেন আহিকে ছাড়তেই চাইছে না। নরম হাতগুলো চুলের মধ্যে চালিয়ে কপাল স্পর্শ করে, যেন নিজেকেই বোঝানোর চেষ্টা করছে সব ঠিক আছে। ঘরের নীরবতা এতটাই গভীর যে আহির নিজের হৃদস্পন্দনের শব্দ নিজেই শুনতে পায়। রাতে সমস্ত ক্লান্তি যেন শরীরের প্রতিটি কোণায় জমে আছে, আর নতুন দিনের আলো সেই ক্লান্তিকে আলতো করে স্পর্শ করছে, নতুন কিছু শুরু করার প্রতিশ্রুতি নিয়ে। মনে পড়ে যায় গতকালের কিছু অস্পষ্ট মুহূর্ত, কিন্তু সেগুলো আহি নিজেই বুঝতে পারে না সেই স্মৃতিগুলো স্বপ্ন ছিল নাকি বাস্তব। কয়েক মুহূর্ত পর হালকা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসে। জানালার দিকে তাকিয়ে থাকে নির্বিকার দৃষ্টিতে। বাইরে স্নিগ্ধ পরিবেশ আর পাখিটাও যেন আহিকে বোঝাতে চাইছে আজকের দিনটা হয়তো অন্য দিনের মতো হবে না। আহি জানালার দিকে চেয়ে বসে। মাথার ভারী ভাবটা এখনো পুরোপুরি কাটেনি। এমন সময় ঘরে দরজার কাছে হালকা শব্দ হয়। মুহূর্তের মধ্যেই রুদ্রকে দেখে ঘরে প্রবেশ করতে সে কিছুটা হতভম্ব হয়। রুদ্র গায়ে কালো জগিং স্যুট, চুলগুলো সামান্য এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও চোখের সেই চিরচেনা তীক্ষ্ণ দৃষ্টি। হাতে একটা ট্রে, তাতে রাখা এক গ্লাস লেবুর পানির মিশ্রণ। কোনো কথা না বলে সোজা আহির সামনে এসে গ্লাসটা বাড়িয়ে দেয়। আহি কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে রুদ্রর দিকে। এভাবে আমার জন্য কিছু নিয়ে আসা তো স্বাভাবিক নয়। কিছুক্ষণ চুপ থেকে অবিশ্বাসী দৃষ্টিতে রুদ্রর চোখে চোখ রাখে। তারপর কপাল কুঁচকে প্রশ্ন করে, এসব কি? রুদ্রর মুখে কোনো পরিবর্তন আসে না। ঠোঁটের কোণে এক মুহূর্তের জন্য হালকা বিদ্রুপাত্মক হাসি খেলে যায়, কিন্তু মুহূর্তেই তা আবার মিলিয়ে যায়। কাঠ গলায় বলে, বিষ নয়, যদি সেটাই ভেবে থাকিস। আহি চোখ কুঁচকে সন্দেহ নিয়ে গ্লাসের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে নেয়, কিন্তু চোখে এখনো দ্বিধা স্পষ্ট। রুদ্র সেই একই ভঙ্গিতে বলে, খেয়ে নে, মাথার যন্ত্রণাটা কমবে। নেশা করতে গেলে তো ভাবিস নি, তো এখন এত ভেবে লাভ নেই। রুদ্রর কথায় আহির রাতের অস্পষ্ট স্মৃতিগুলো ফিরে আসে। কি হয়েছিল গত রাতে? কেনই বা সে এমন লাগামহীন আচরণ করছিল? মাথার ভেতর অগোছালো ভাবনা এলোমেলো হয়ে ঘুরতে থাকে, কিন্তু রুদ্র চাহনি সামনে কিছু বলতে পারে না। ধীরে ধীরে গ্লাসটা ঠোঁটে লাগায় আহি। রুদ্র চুপচাপ দাঁড়িয়ে বউয়ের প্রতিক্রিয়া দেখছিল। আহি মুখ বাঁকিয়ে বলে, উফ, এত টক কেন? এটা খাওয়ানোর পেছনে কারণটা কি শুনি? রুদ্র সংক্ষিপ্ত হাসে, তবে চোখে এক ধরনের শীতল আত্মতৃপ্তি খেলে যায়। সাজা দিচ্ছি না, বাঁচিয়ে রাখছি। রুদ্র বিরক্তির সঙ্গে হাতের ঘড়ির দিকে তাকায়, যেন এক মুহূর্ত নষ্ট করতে চায় না। গলার স্বর আগের চেয়েও কঠিন হয়ে ওঠে। তাড়াতাড়ি শেষ কর, হ্যাংওভারটা কেটে যাবে। আর যদি চাস সকলের সামনে নেশাগ্রস্ত হয়ে ঘুরে বেড়াবি, তাহলে গ্লাস রেখে দে। আহি কিছুক্ষণ চুপ করে থাকে। রুদ্রর কণ্ঠস্বরে কোনো নরম ভাব নেই, কিন্তু তার ভেতরে অদ্ভুত এক প্রশ্ন জাগে। ঠোঁট ভাঁজ করে ভাবলেশীন ভাবে বলে, আমি তো ড্রিঙ্ক করিনি। কাল রাতে আপনার ঘরে ওই আঙুর ফলের জুসের মতো বোতল পেয়েছি, সেটা মিষ্টি ছিল খুব,
রুদ্র মুহূর্তেই ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি টেনে বলে, ওইটাই ড্রিঙ্ক আহি, তোর মতো অবুঝ মানুষ বুঝবে না। আহির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সে কি সত্যি ভুল করে ড্রিঙ্ক করে ফেলেছে? নিজের গাল দুহাতে চেপে ফ্যাল ফ্যাল করে রুদ্রর দিকে তাকিয়ে থাকে, কিন্তু রুদ্র কোনো ব্যাখ্যা না দিয়েই পাশ কাটিয়ে চলে যায়। পেছনে রেখে যায় আহির অগোছালো ভাবনার ঝড়। শান্তি ম্যানশনের বাহিরে কালো অডি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে রুদ্র। গাঢ় রোদ চশমার আড়ালে চোখের অভিব্যক্তি লুকানো থাকলেও কপালের ভাঁজ আর চোয়ালে শক্ত বাঁধনে স্পষ্ট বোঝা যাচ্ছে সে খুব বিরক্ত। পরনে নিখুঁতভাবে ফিটিং স্যুট, যা রুদ্রর গম্ভীর ব্যক্তিত্বকে আরো গম্ভীর করে ফুটিয়ে তুলেছে। এক নজরে যেন কোনো মেয়ের হৃদস্পন্দন থেমে যেতে পারে এমন রুদ্র এবার দীর্ঘশ্বাস ফেলে হাতে ঘড়ির দিকে তাকায়। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? বিরক্তিতে স্পষ্ট হয়ে ওঠে রুদ্রর কণ্ঠ। ধৈর্যের বাঁধ ভাঙার আগেই আবার ঘড়ির কাঁটা নড়াচড়া পর্যবেক্ষণ করে, যেন প্রতিটা সেকেন্ড তার সহ্যের পরীক্ষা নিচ্ছে। শান্তি ম্যানশনের সদর দরজা থেকে বেরিয়ে এলো রিথি আর আহি। দুজনেরই পরনে কলেজের ইউনিফর্ম, কাঁধে ব্যাগ। আহির মাথা এখনো হালকা ঝিমঝিম করছে, তবে রুদ্রর টোটকায় অনেকটা কাজে দিয়েছে আহির। সকালের হালকা রোদ শান্ত শীতল বাতাসে চুল উড়িয়ে তুলছে আহির। হঠাৎই আহির চোখ পড়ে রুদ্রের দিকে। কালো অডি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে রুদ্র। চোখে কালো সেটস, নিখুঁতভাবে ফিট করা শুটে যেন এক অতি মানবীয় ব্যক্তিত্ব। রুদ্রের পাশে দাঁড়িয়ে থাকার মধ্যেই যেন এক অহং, এক ধরনের কর্পোরেট শক্তি, যেন যে কোনো মুহূর্তে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারবে। আহি আচমকা থমকে যায়, বুকের ভেতর ধক করে ওঠে। রুদ্র ভাইকে কি আগে কখনো এতটা আকর্ষণীয় লেগেছে তার কাছে? মনে মনে এসব ভাবতে থাকে আহি। ঠিক তখনই পাশে থাকা রিধি খোঁচা দিয়ে বলে, কি ভাবি, আমার ভাইয়ার প্রেমে পড়ে গেলে নাকি? আহি চমকে তাকায়, কোনো উত্তর দেয় না, শুধু ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি ফুটে ওঠে, যা দেখে রিধি আরো খিলখিল করে হাসতে থাকে। রুদ্র তখনও অপেক্ষার শেষ সীমায় দাঁড়িয়ে। চোখের সেটসের আড়াল থেকেও তার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা দৃষ্টি এড়ায় না আহির। চুপচাপ তাকিয়ে থাকা কিংবা সেই মুচকি হাসি। আহি আর রিথি ধীর পায়ে গাড়ির সামনে এগিয়ে যায়। রুদ্র আগের মতোই গাড়ির সামনে দাঁড়িয়ে রোদ চশমার আড়াল থেকে চোখ না সরিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। রীতি পেছনের দরজার হ্যান্ডেলে হাত রাখতেই, দাঁড়া! রুদ্রের কড়া গলায় রিধি আর আহি দুজনেই থমকে যায়। রুদ্র এবার সরাসরি আহির দিকে তাকিয়ে বলে, আমাকে দেখে কি ড্রাইভার মনে হয় নাকি? তোদের জন্য গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি আর তোরা পেছনের আরামের সিটে বসবি? আহি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, তাহলে? রুদ্র গম্ভীর মুখে গাড়ির সামনে দরজার দিকে ইশারা করে, সামনে বস। আহির চোখ বিস্ময়ে গোল হয়ে যায়। সামনের সিট? তার মানে রুদ্রের একদম পাশেই বসতে হবে। আহি একটু ইতস্তত করতেই রিধি পাশ থেকে দাঁড়িয়ে মজা নিতে নিতে ফিস ফিস করে বলল, বাহ, স্পেশাল ট্রিটমেন্ট তো। আহি রুদ্ধশ্বাসে রুদ্রের দিকে তাকায়। রুদ্র কোনো কথা না বলে শুধু চোখ নামিয়ে আহির দিকে একবার দেখে নেয়, যেন স্পষ্টতই বুঝিয়ে দিচ্ছে এটা কোনো অনুরোধ নয়, বরং আদেশ। দ্বিধা নিয়েই আহি সামনের দরজার হ্যান্ডেল ধরল, কিন্তু আঙুল ঠান্ডা হয়ে এসেছে। বুকের ভেতর থুকপুকানি শুরু হয়ে গেছে। রীতি পেছনে উঠে বসতেই রুদ্র দরজা খুলে এক ঝটকায় ড্রাইভিং সিটে গিয়ে বসে, ইগনিশন অন করে। আহি পাশের সিটে বসতেই গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ যেন তার কানে ঝড় তুলে। রুদ্র সিটস খুলে এক ঝলক আহির দিকে তাকিয়ে নেয়, তারপর নিঃশব্দে গাড়ি রাস্তায় নামিয়ে দেয়। আহি নিঃশব্দে জানালার দিকে মুখ ফিরিয়ে নেয়, যেন পাশে বসে থাকা রুদ্রের উপস্থিতি উপেক্ষা করতে চাইছে। রুদ্রও কিছু না বলে গাড়ির গতি বাড়িয়ে দেয়। পেছনে বসা রিধি আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসছে, যেন কিছু একটা বলতে চাইছে, কিন্তু রুদ্রের গম্ভীর মুখ দেখে নিজেকে সামলে নেয়। গাড়ির গভীরে টান টান নীরবতা,
শুধু মাঝে মাঝে গাড়ির হালকা মিউজিক সিস্টেম থেকে কোনো বিদেশি গান বাজছে, যার সুর যেন অদ্ভুতভাবে এই মুহূর্তের সাথে মিশে গেছে। কলেজের সামনে এসে গাড়ি থামে। নাম, রুদ্র ছোট্ট করে বলে। আহি ধীর গতিতে সিট বেল্ট খুলে দরজা ঠেলে নেমে যায়। রিধিও পেছন থেকে বেরিয়ে আসে। আহি একবার রুদ্রের দিকে তাকাতে চেয়েও তাকায় না। কেমন এক অনুভূতি হচ্ছে তার। রিধি তখনই বলে ওঠে, ভাইয়া নিতে আসতে হবে, কিন্তু আমাদের নিয়ে যাবা, ঠিক আছে? রুদ্র মাথা নাড়িয়ে গাড়ির গিয়ার পরিবর্তন করে কোনো উত্তর না দিয়েই দ্রুত কলেজের সামনে থেকে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। আহি কিছুক্ষণ গাড়ি চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে কলেজের গেটের ভেতরে পা বাড়ায়। ঘড়ির কাঁটা ঠিক 10টা ছুঁই ছুঁই করছে। পুরো বাড়ি নীরবতায় ডুবে গেছে। শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ মাঝে মাঝে বাতাসে মিশে যাচ্ছে। আহি পড়ার টেবিলে বসে ব্যস্ত মনে বইয়ের পাতা উল্টাচ্ছে। সামনের টেবিল ল্যাম্পের হালকা আলো চোখের উপর ছায়া ফেলেছে। খাতার পাতায় কলমের আঁচড়। মাঝে মাঝে ঠোঁট কাঁপিয়ে নিজেই পড়ার কিছু অংশ ফিসফিস করে আওড়াচ্ছে। জানালার বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে, কিন্তু আহির মন বইয়ের পৃষ্ঠাতেই আটকে আছে। এক মুহূর্তের জন্য কলম থামিয়ে চোখ কচলিয়ে ঘড়ির দিকে তাকায় সে। রাত বেশ হয়েছে, কিন্তু এখনো অনেক পড়া বাকি। ঠিক তখনই ঘরের দরজা খুলে যায়। হাতে ওয়ালেট, ঘড়ি ও একটি শপিং ব্যাগ সহ ভেতরে প্রবেশ করে রুদ্র। রুদ্রর ক্লান্ত মুখের ওপর দিনের শেষ আলোর ছাপ স্পষ্ট। এক মুহূর্তের জন্য আহির চোখের দিকে তাকায় সে, কিন্তু কোনো কথা না বলে সে ধীর পায়ে ডিভানের দিকে এগিয়ে গিয়ে ব্যাগটাকে নামিয়ে রাখে। আহি এক পলক তাকিয়ে আবার বইয়ের দিকে মন দেয়। যেন রুদ্রের প্রবেশ কোনো প্রভাবই ফেলেনি, তবে মনের গভীরে একটা কৌতূহল উঁকি দেয়, ব্যাগের ভেতর কি আছে। রুদ্র কোনো কথা না বলে ব্লেজার খুলে এক পাশে রাখে, তারপর সোজা ওয়াশরুমের দিকে এগিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য। আহির বইয়ের পাতা উল্টাচ্ছিল, কিন্তু একটু পর রুদ্রের ভারী পায়ের শব্দে থমকে যায়। মাথা তুলে তাকাতেই রুদ্র সোজা তার দিকে এগিয়ে আসছে, চোখে মুখে এক ধরনের ক্লান্তি। ফ্রেশ হওয়ার পরও আহি খেয়াল করেছে যে চোখের গভীরে অন্যরকম এক আগুন দপদপ করছে। আহি কিছু বোঝার আগেই রুদ্র এক ঝটকায় আহিকে কোলে তুলে নেয়। আহি হতবাক হয়ে পড়ে, হাত পা ছোঁড়ার সুযোগটুকুও পায় না। ভাইয়া কি করছো? নামিয়ে রাখো আমাকে, আহি ফিসফিস করে বলে, কিন্তু গলার স্বর কাঁপছিল। রুদ্র এক পাশে কাত হয়ে ফিসফিসিয়ে বলে, আমার এনার্জি লাগবে বউ, একটু বেডে চলো, বুক ভারী লাগছে অনেক। রুদ্রের কণ্ঠস্বরে যেন ক্লান্তি আর দাবি একসঙ্গে মিশে গেছে। আহির গাল রক্তিম হয়ে ওঠে। রুদ্রের শক্ত বাহু থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু রুদ্রের শক্তিশালী বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়। রুদ্র ভাইয়া ছাড়ুন প্লিজ, এসব কি? আমি পড়ছিলাম, আহি কাঁপা গলায় বলে। রুদ্রের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে যায়। ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে যায়, কোলে থাকা আহির দুশ্চিন্তা বাড়িয়ে দিয়ে। আহি হতবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে থাকে। রুদ্র কোনো কথা না বলে ধীরে ধীরে আহিকে বিছানায় শুইয়ে দেয়। আহির শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসে, কিন্তু প্রতিবাদ করার কোনো সুযোগ পায় না। রুদ্র এক হাতে আহিকে শক্ত করে আঁকড়ে ধরে, অন্য হাত দিয়ে আহির এলোমেলো চুলগুলো সরিয়ে দেয়। পালিয়ে বাঁচতে পারবি না আহি, রুদ্রের কণ্ঠস্বরে এক ধরনের দম্ভ মিশে। আহি কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ ঠিক তখনই রুদ্র আহির গলায় মুখ ডুবিয়ে দেয়। আহি শিহরিত হয়ে পড়ে, হৃদস্পন্দন দ্রুত চলতে থাকে। সহ্য হচ্ছে না ভাইয়া, ছাড়ুন প্লিজ, আহি অস্ফুট স্বরে বলে। রুদ্র কিছু না বলে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়, তারপর গভীরভাবে দৃষ্টিতে চেয়ে থাকে। তুই তো আমার বউ, তাই না? রুদ্রের কণ্ঠ আরো গভীর আর রহস্যময় শোনায়। তোর নিঃশ্বাসেও এখন আমার ছোঁয়া লেগে আছে। রুদ্রর গলা গভীর হয়ে ওঠে। তুই চাইলেও আর নিজেকে আলাদা রাখতে পারবি না আহি, আহি শিহরিত হয়ে ওঠে। কিন্তু রুদ্র তাকে আরো কাছে টেনে নেয়, ঠোঁটের ফাঁকে এক চিলতে হাসি নিয়ে।